হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আজহারউদ্দিন, তোমরা দেখছো বং মোশন ইউটিউব চ্যানেল। স্টুডেন্ট, আজকের আমাদের টপিক হচ্ছে ডাব্লিউবিজেই চ্যাপ্টার ওয়াইজ পিআইকিউ। তোমরা জানো এটা আমাদের চলছিল, এটা আমাদের রানিং সিরিজ। তো এই সিরিজের আজকের পার্ট হচ্ছে 2D স্ট্রেট লাইন। তো আমরা আজকে শুরু করছি 2D স্ট্রেট লাইন। তো 2D স্ট্রেট লাইনের সবচেয়ে প্রথম আমাদের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো হচ্ছে সেকশন ফর্মুলা, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, কোলিনিয়ার পয়েন্ট, স্লোপ, ইকুয়েশন অফ দ্য লাইন, অ্যাঙ্গেল বিটুইন টু লাইন, ডিস্টেন্স অফ এ পয়েন্ট অন দ্য লাইন and distance between two parallel lines। আমরা এই টপিকগুলো করবো এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউজেই পিআইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বেশ কিছু সলিউশন আমরা করে দেবো। তো স্টুডেন্ট, লেটস স্টার্ট। ফার্স্ট আমরা দেখছি সেকশন ফর্মুলা। সেকশন ফর্মুলা, তো আমাদের প্রথম টপিক হচ্ছে সেকশন ফর্মুলা। সেকশন ফর্মুলা কি আছে দেখা যাক। যদি আমাদের ধরে নেওয়া যায় যে 2D তে দুটো পয়েন্ট আছে, 2D তে দুটো পয়েন্ট আছে, ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি, দুটো পয়েন্ট আছে। যদি এই দুটো পয়েন্টের মধ্যে অন্য কোনো একটা পয়েন্ট ড্র করে নেওয়া হয়, অন্য কোনো একটা পয়েন্ট আমরা যদি এখানে ড্র করে নিই, পি পয়েন্ট, যে কিনা এ ও বি কে m:n অনুপাতে বিভক্ত করে, এ ও বি কে m:n অনুপাতে বিভক্ত করে, তাহলে পি এর লোকেশন কি হবে? নর্মালি এগুলো তোমরা ছোটবেলায় করে এসছো। তো এটাকে আমরা যদি x1 y1 এবং এটাকে যদি আমরা x2 y2 ধরে নিই, তাহলে হচ্ছে পি এর লোকেশন কি হবে? পি এর লোকেশন হবে m×x2, কোনাকুনি গুণ হবে m×x2 প্লাস n×x1 ডিভাইড বাই m প্লাস n, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে m×y2 প্লাস n×y1 ডিভাইড বাই m প্লাস n। এটা হবে সেকশন ফর্মুলা হলে। তাহলে পি যদি এ ও বি কে m:n অনুপাতে দুটো ভাগে ভাগ করে দেয়, তাহলে পি এর লোকেশন হবে এটা। এখন যদি পি পয়েন্টটা মিড পয়েন্ট হয়ে যায়, পি যদি মিড পয়েন্ট হয়ে যায়, পি এ বি এর মধ্যবিন্দু হলে তাহলে পি এর লোকেশন কি হবে? দেন পি ইকুয়াল টু হবে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, মানে এম এবং এন এর জায়গায় এক এক বসালে যেটা হয় আর কি, অথবা এবং y1 প্লাস y2 ডিভাইড বাই 2, এটা হচ্ছে মধ্যবিন্দু। এখন যদি দেখা যায় যে এ এবং বি দুটো পয়েন্ট আছে, এ এবং বি দুটো পয়েন্ট আছে, পি পয়েন্টটা লাইন বরাবর বাইরের দিকে কোথাও আছে, এ থেকে পি এটা এম অ্যান্ড বি থেকে পি এটা হচ্ছে এন, তাহলে পি এর লোকেশন কি হবে? এক্ষেত্রে পি যদি এ ও বি কে এক্সটার্নালি বাইসেক্ট করে, এক্সটার্নালি যদি দুটো ভাগে ভাগ করে দেয়, এ বি কে m:n অনুপাতে এক্সটার্নাল সেকশন অর্থাৎ বহিবিভক্ত করে, যদি বহিবিভক্ত করলে তাহলে পি এর লোকেশন কি হবে? তাহলে পি এর লোকেশন যেটা আমরা প্রথমে লিখলাম ওটাই হবে, খালি মাইনাস চিহ্ন দিয়ে বসাতে হবে। তাহলে পি এর লোকেশন হবে m×2 প্লাস n×1 ডিভাইড বাই m প্লাস n। সরি, এগুলো মাইনাস হয়ে যাবে, ওপর নিচে সব মাইনাস হবে। সিমিলারলি my2 মাইনাস ny1 ডিভাইড বাই m মাইনাস n। ওকে, আচ্ছা। যদি দেখা যায় যে এ এবং বি দুটো পয়েন্ট দেওয়া আছে, যার মাঝখানে আছে পি অ্যান্ড বাইরে আছে কিউ, যেখানে এ থেকে পি এর ডিস্টেন্স এম, বি থেকে পি এর ডিস্টেন্স এন, অর্থাৎ পি বিন্দু এ বি কে n:n অনুপাতে অন্তবিভক্ত করছে, আর কিউ বিন্দুটা এ ও বি কে ওই একই m:n অনুপাতে জাস্ট বহিবিভক্ত করছে। যদি তাই হয় তাহলে এ থেকে পি, এ থেকে বি অ্যান্ড এ থেকে কিউ, এই যে তিনটে আছে, এই তিনজন মিলে হারমোনিক প্রোগ্রেশনের তিনটে এলিমেন্ট তৈরি করবে, অর্থাৎ এরা এইচপির মধ্যে থাকবে, হারমোনিক প্রোগ্রেশনের তিনটে এলিমেন্ট তৈরি করবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কেমন হবে যে 1/AP, 1/AB and 1/AQ, এই তিনজন ইন এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে তিনটে পদ হবে, সমান্তর পদে তিনটে পদ হবে। অর্থাৎ আমরা বলতে পারি 2/AB ইকুয়াল টু 1/AP প্লাস 1/AQ, 1/AP প্লাস 1/AQ।
তো যদি আমাদের ডিস্টেন্স গুলো বের করে নিতে পারি তাহলে এদের মধ্যে এমন টাইপের কিছু একটা সম্পর্ক তৈরি হবে। তো এই গেল হচ্ছে আমাদের তিনটে গেল। নেক্সট আমরা চলে আসছি, যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের ভরকেন্দ্র বলে দেওয়া যায়। ভরকেন্দ্র, একটা ত্রিভুজের ভরকেন্দ্র কি হবে? কোন একটা ত্রিভুজের ভরকেন্দ্র কি হবে? আমরা জানি যে কোনো ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রে, যে কোনো একটা ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে রেখা টানা হয় তাকে বলা হয় মিডিয়ান। এরকম মধ্যমা মোট তিনটে হয় এবং মধ্যমা তিনটে গিয়ে যে বিন্দুতে মিট করে সেই বিন্দুটাকে আমরা বলি জি অ্যান্ড ভরকেন্দ্র বলি বা সেন্ট্রয়েড। অ্যান্ড সেন্ট্রয়েডের যদি বলা যায় যে সেন্ট্রয়েড কত হবে সেটা বের করার জন্য যদি আমরা ধরে নিই এটা x1, y1, এটা x2, y2 অ্যান্ড এটা x3, y3, তাহলে মিড পয়েন্ট ডি হবে x2 x3 কে যোগ করে 2 দিয়ে ভাগ, x2 প্লাস x3 ডিভাইড বাই 2 অনুরূপ y। এবার লক্ষ্য করা যাক, আমরা জানি যে সেন্ট্রয়েড মিডিয়ানকে শীর্ষের দিক থেকে 2:1 অনুপাতে ভাগ করে, শীর্ষের দিক থেকে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে সেই জায়গা থেকে যদি আমাদের বলি জি এর লোকেশন কি হবে, তো জি এর লোকেশনটা খুব ইজি। জি এর লোকেশন হবে 2 ইন্টু এটা 1 ইন্টু এটা ডিভাইড বাই 2 প্লাস 1, মানে লাইক দ্যাট। এর মতো সেকশন ফর্মুলা মতো করে যদি করে তাহলে 2 ইন্টু x2 প্লাস x3 ডিভাইড বাই 2 প্লাস 1 ইন্টু x1 ডিভাইড বাই 2 প্লাস 1। একই গল্প y এর জন্য হবে, আমি আর লিখছি না। 2 2 যদি কেটে যায় তাহলে তৈরি হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই 3। একই রকম ভাবে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3। তো এই গেল আমাদের ভরকেন্দ্র, ট্রায়াঙ্গেলের ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড কি হবে তার পজিশন। তো সেকশন ফর্মুলা মোটামুটি প্রত্যেকের বুঝে এসছে। তো স্টুডেন্ট আমরা নেক্সট চালু করছি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলটা কি আছে দেখে না যাক। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল দেখে না যাক। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল। যে কোনো একটা ত্রিভুজের এরিয়া বের করতে গেলে আমরা কিভাবে বের করব? ফর এক্সাম্পল যদি আমরা এখানে তিনটে বিন্দু ধরে নিই এ বি সি, যদি তিনটে বিন্দু ধরে নিই যার পজিশন গুলোকে আমরা x1 y1 x2 y2 and x3 y3 ধরে নিয়ে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা যদি বের করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে হাফ ইন্টু মড অফ x1 y2 মাইনাস y3 x2 y3 মাইনাস y1 x3 y1 মাইনাস y2 বর্গের একক, অথবা যদি আমরা y গুলোকে বাইরে রাখি তাহলে হাফ ইন্টু y1 ইন্টু x2 মাইনাস x3 y2 ইন্টু x3 মাইনাস x1 y3 ইন্টু x1 মাইনাস x2, এটাও হবে। অথবা যদি আমরা এরকম ভাবে লিখে নিই x1 x2 সরি x1 y1 x2 y2 x3 y3 and x1 y1 at last, তাহলে এর এরিয়া বের করার এটা আরেকটা ফর্মুলা হবে হাফ অফ, প্রথম যেটা হবে সেটা হচ্ছে আপার ডায়াগোনালের মাল্টিপ্লিকেশন, অর্থাৎ x1 y2 x2 y3 x3 y1 মাইনাস লোয়ার ডায়াগোনাল অপোজিট দিক থেকে যেগুলো এগুলো মাল্টিপ্লিকেশন, যেমন আমরা যদি অপোজিট দিক থেকে অ্যারোগুলো দিই তাহলে এগুলো মাল্টিপ্লিকেশন x1 y3 প্লাস x3 y2 প্লাস x2 y1 মড ক্লোজ। এটা একটা প্রসেস আছে। অথবা অথবা এর পরেও আর একটা নিয়ম আছে ডিটারমিনেন্ট রুলস, মানে এটাকেই আমরা ডিটারমিনেন্ট আকারে লিখতে পারি। যদি আমরা হাফ অফ x1 y1 1 x2 y2 1 x3 y3 1 বের করে নিই, ডিটারমিনেন্টের যে ভ্যালু হবে সেই ভ্যালুর উপর আরো একটা মড সিম্বল দেওয়া লাগবে। তাহলে এটা হচ্ছে মড আর এটা হচ্ছে ডেট, এটা ডিটারমিনেন্ট সিম্বল, এটা মড সিম্বল। এখান থেকে দিলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেতে পারি। ঠিক আছে, যদিও এই সমস্ত ফর্মুলাগুলোর প্রত্যেকটা এসেছিল এর বুনিয়াদি কনসেপ্ট থেকে। যেমন এই বিন্দুকে পেতে গেলে প্রথম এখান থেকে এই পর্যন্ত x2, তারপরে এই হাইটটা y2, এখান থেকে এই পর্যন্ত x1 অ্যান্ড এই হাইটটা y1, এখান থেকে এই পর্যন্ত x3 অ্যান্ড এই হাইটটা হচ্ছে y3। তাহলে সেক্ষেত্রে এই যে ট্রাপিজিয়ামটা পাওয়া যাবে
নিচের ট্রাপিজিয়ামটা, এটা একটা ট্রাপিজিয়াম হবে কারণ একজন বাহু প্যারালাল, বাকি বাহু দুটো তির্যক, এক্ষেত্রে এটা একটা ট্রাপিজিয়াম আছে। যদি আমরা ধরে নিই এটা ট্রাপিজিয়াম 1, এটা ট্রাপিজিয়াম 2, আর নিচে যেটা আছে এটা ট্রাপিজিয়াম 3, তাহলে T1 প্লাস T2 মাইনাস T3 করলে আমরা কিন্তু এই রেজাল্ট গুলো পাবো। জিওমেট্রিক্যাল ব্যাখ্যার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এই সমস্ত প্রবলেম গুলো বলতে পারি। এই গেল হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল তো জানলাম। যদি আমাদের বহুভুজ ফর্মুলা বার করতে দেয় তাহলে সেক্ষেত্রে x1 y1 x2 y2 x3 y3 y3 and dot 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 up to xn yn, at last x1 y1 আসবে। and প্রতি ক্ষেত্রে আপার ডায়াগোনাল যোগ গুণ করে আর লোয়ার ডায়াগোনাল গুণ করব, গুণ করে যোগফলের মধ্য দিয়ে তাদের বিয়োগ করলে যেটা রেজাল্ট পাবো তার মড ভ্যালুটাই হয়ে যাবে আমাদের বহুভুজের ক্ষেত্রফল। অর্থাৎ ত্রিভুজের এই শেষের যে ক্ষেত্রফলটা আমরা যে নিয়মটা বের করলাম, এই নিয়মে কিন্তু আমরা বহুভুজের ক্ষেত্রফলটা রেডি করতে পারি। তো নেক্সট পার্ট হচ্ছে কোলিনিয়ার পয়েন্টস। তো পয়েন্ট যখন কোলিনিয়ার বলতে আমরা বুঝি সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু কখন হবে? কোলিনিয়ার পয়েন্টস যদি দেখা যায় 3 বা তার বেশি রেখা একই সরলরেখার মধ্যে অবস্থান করে, তখন আমরা সেই বিন্দুগুলোকে কোলিনিয়ার পয়েন্টস বলি বা সমরেখ বিন্দু বলি। তো এখানে আমরা যখন প্রমাণ করব যে কোলিনিয়ার পয়েন্ট আমরা কিভাবে প্রুভ করব, কোলিনিয়ার পয়েন্টস প্রুভ করতে গেলে যদি আমরা মনে করি যে 3টে বিন্দু দিয়ে একটা ত্রিভুজ এবিসি তৈরি করা হয়েছে এন্ড সেই ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে গেছে 0, ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফলটা হয়ে গেছে 0। যদি ক্ষেত্রফল 0 হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি আমরা এখানে উচ্চতাকে এডি ধরে নিই তাহলে এডিটা হচ্ছে তার উচ্চতা, এটা ইকুয়াল টু 0। এখন চিন্তা ভাবনা করে দেখো, যদি দেখা যায় যে ক্ষেত্রফল 0, ভূমি তো আছে, তাহলে 0 হলে কে 0 হবে? এডি 0 হবে। আর এডি যদি 0 হয় তাহলে টপ পয়েন্টের হাইটটা কমে ভূমিতে নেমে আসবে, অর্থাৎ 3 পয়েন্টস কিন্তু কি হবে? কোলিনিয়ার হয়ে যাবে। তাহলে বুঝলাম 3টে বিন্দু সমরেখা হওয়ার জন্য ত্রিভুজের ক্ষেত্রফল 0 এটা একটা প্রসেস হতে পারে। নাম্বার নেক্সট আমরা জানি এরকম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি 3টে বাহু এবিসি হয়ে যায় তাহলে অবশ্যই a প্লাস বি ইজ গ্রেটার দেন সি হয়, অবশ্যই a প্লাস বি ইজ গ্রেটার দেন সি হয়। কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যদি ধরে নাও দেখা যাচ্ছে যে a প্লাস বিটা সির সঙ্গে সমান হয়ে গেছে, তার মানে অবশ্যই এ বি সি এই যে 3টে পয়েন্টের মধ্যে এ এমন এক জায়গায় বিলং করে, বি থেকে এ পর্যন্ত এ একক, এ থেকে সি পর্যন্ত বি একক, এন্ড বি থেকে সি পর্যন্ত স্মল সি একক। যাতে করে দেখা যায় যে দুটো পোর্শন যোগ করার পর একটা পোর্শন পাওয়া যাচ্ছে, তারপর অবশ্যই বিন্দু 3টে সমরেখ। তাহলে এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হতে পারে যদি কোনো একটা সরলরেখা যে স্লোপ বা নতি তারা যদি সমান হয়ে যায়, তাহলে আমরা কিন্তু সরলরেখা বিন্দুগুলোকে কি বলতে পারি? সমরেখ বলতে পারি। তাহলে আমরা লাইনের স্লোপ চেক করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল দেখতে পারি, বা দৈর্ঘ্যগুলোর যোগফল করে করে দেখতে পারি, বা সেকশন ফর্মুলার সাহায্যে আমরা দেখতে পারি 3টে পয়েন্ট সমরেখ হবে কি হবে না। আমরা এবার চলে আসছি মেন যে জায়গাটা ছিল সেখানে চলে আসছি, যে সরলরেখার সমীকরণ বা সরলরেখাগুলো কি কোথাতে শুরু হবে তার জন্য আমাদের যে প্রথম পোর্শন সেটা হচ্ছে স্লোপ। স্লোপ জিনিসটা কি? স্লোপ বলতে বোঝাচ্ছে কি? আচ্ছা দেখা যাক, যদি কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোনো থিটা অ্যাঙ্গেল তৈরি করে, এইটাকে আমরা বলবো আনতি। কি বলবো? এটাকে আমরা বলবো আনতি বা ইনক্লিনেশন বা আনতি। আনতি বলতে বোঝাচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কোনো লাইন যে অ্যাঙ্গেল তৈরি করছে তাকে আমরা বলছি ইনক্লিনেশন বা আনতি। এই আনতি যেটা তৈরি হলো এটা এর ট্যানজেন্টের মান, এর যেটা ট্যানজেন্ট অর্থাৎ তার ট্যানজেন্টের যেটা মান তাকে আমরা বলবো নতি বা স্লোপ। কেউ কেউ এটাকে গ্রেডিয়েন্টও বলে থাকে, গ্রেডিয়েন্ট, স্লোপ বা নতিমাত্রা বা নতি এগুলো বলা হয়। তো এবার হচ্ছে যদি আমরা দেখতে পাই যে কোনো একটা সরলরেখার উপরে দুটো বিন্দু দেওয়া আছে, এ একটা পয়েন্ট আর বি একটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে এর স্লোপ কত হবে? তো এর স্লোপ বার করা খুব ইজি একটা ম্যাটার। যদি আমরা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কল্পনা করে নিই তাহলে এ অ্যাঙ্গেলে 90 ডিগ্রি, এন্ড দেন এ বিন্দু স্থানাঙ্ক যদি আমরা x1 and y1 আর বি এর স্থানাঙ্ক যদি x2 y2 ধরে নিই, তাহলে অবশ্যই এই যে ডিস্টেন্সটা আছে হাইটের পার্থক্য এটা হবে y2 মাইনাস y1, এন্ড এই যে ডিস্টেন্সের পার্থক্য আছে এটা হবে x2 মাইনাস x1।
তাহলে এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে অনুরূপ কোণ সেন্সে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এম এম স্লোপকে বা নতিকে সাধারণত এম দিয়ে লেখা হয়, তো আমরা লিখতে পারি যে নতি, যেটাকে আমরা বলবো এম, যাকে আমরা ট্যান থিটাও বলতে পারি, ট্যান থিটা, সেটা সমান সমান লম্ব বাই ভূমি উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তাহলে বুঝলাম দুটো ভুজের বিন্দুর ক্ষেত্রে কোটির অন্তরকে ভুজের অন্তর দিয়ে ভাগ করলে আমরা কিন্তু কি পেয়ে যাচ্ছি, স্লোপ পেয়ে যাচ্ছি। এরপর আমরা শুরু করব ইকুয়েশন অফ লাইন। ইকুয়েশন অফ লাইন শুরু করছি। তো ইকুয়েশন অফ লাইন মানে সরলরেখার যে সমীকরণ, সেগুলো অনেকগুলো ফর্ম আছে, আমি পরপর এক্সপ্লেন করে করে যাচ্ছি, ঠিক আছে। তো মূল ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হচ্ছে ইকুয়েশন অফ লাইন। তো আমরা এই ইকুয়েশন অফ লাইনটা একটু দেখে নেবো থরলি, কারণ এই জায়গাটা হচ্ছে আমাদের মেন জায়গা। ইকুয়েশন অফ লাইনটা কি আছে? ইকুয়েশন অফ লাইন, ইকুয়েশন অফ লাইন ধরে নিচ্ছি এখানটাই একটা সরলরেখা দেয়া হলো, যার উপর দুটো বিন্দু দেওয়া আছে, ক্যাপিটাল এ, আর একটা বিন্দু দেওয়া আছে ক্যাপিটাল বি, x1, y1 অ্যান্ড আরেকটা দেওয়া আছে x2, y2। তাহলে এবি সরলরেখার ইকুয়েশন কি হবে? তাহলে আমাদের যেটা প্রথম আসছে দুই বিন্দু আকার, মনে রাখতে হবে দুই বিন্দু আকার। দুই বিন্দু আকারের সরলরেখার সমীকরণ কেমন হবে একটু দেখে নেওয়া যাক। যদি তাই হয়ে যায়, তা আমরা এ থেকে বি এখানটা একটা যদি ট্রায়াঙ্গেল শেপ ড্র করে নিই, তার একটা অ্যাঙ্গেল থিটা, আর ওটাই তো তার আনতি, ওটাই তার আনতি। সুতরাং আমরা বলতে পারি যে এর ওপরে থাকা এনি পয়েন্ট, এর ওপরে থাকা এনি পয়েন্ট পি যার পজিশন এক্স কমা ওয়াই, তাহলে এক্স ওয়াই এর সঞ্চারপথ হবে এই সরলরেখার সমীকরণ। তাহলে পি সঙ্গে এ, এই যে অংশটা আছে এই রেখাংশ, তার যে নতি হবে, আবার এর সঙ্গে বি তারও নতি তাই হবে, কেননা ওটা একই সরলরেখার পোর্শন, আর প্রত্যেকটা রেখাংশের নতিটা কিন্তু সেম হবে, কারণ সেটা একই লাইন বরাবর আছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু পি এ বি এরা সমরেখ, তাহলে এপি অংশটার যেটা নতি হবে, অর্থাৎ বলতে পারি স্লোপ অফ এপি দ্যাট ইজ ইকুয়াল টু স্লোপ অফ এবি হবে। সেখান থেকে আমরা বলতে পারি কি এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটা হচ্ছে আমাদের দুই বিন্দু আকার সরলরেখার সমীকরণের রূপ। তো আমরা এটাকে মনে রাখার জন্য মনে বলবো যে নেই 1 1 2 এইভাবে, এন্ড ওপরে ওয়াই নিচে এক্স থাকবে, কারণ আমরা স্লোপ বের করার সময় লম্ববাই ও ভূমি করার ক্ষেত্রে ওপরে ওয়াই নিচে এক্স দিয়েছিলাম। নাম্বার নেক্সট চলে আসছি আমরা, দুই বিন্দু আকার তো হয়ে গেল। এরপর আমরা বললাম প্রবণতা ছিদ্রাংশ আকার। প্রবণতা, বিন্দু প্রবণতা বললাম, এটা বিন্দু প্রবণতা আকার, বিন্দু প্রবণতা আকার, বিন্দু প্রবণতা আকার। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে বিন্দু প্রবণতা আকারটা বেশি জরুরি। যখন আমরা সরলরেখার অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন করব, সরলরেখার যে অবকলনের যে প্রয়োগ যেখানে আছে, সমাকল বা অবকলের যে প্রয়োগগুলো আছে, মানে কলনবিদ্যার প্রয়োগের যে ক্ষেত্রে যখন ট্যানজেন্ট নরমাল গুলো আসে বা সরলরেখার সমীকরণগুলো ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু বিন্দু প্রবণতা বেশি দরকারি আর থাকে আর কি। তো বিন্দু প্রবণতা আকার কি? একটা বিন্দু দেওয়া থাকবে, ফর এক্সাম্পল একটা পয়েন্ট দেওয়া আছে x1, y1, ও তার সঙ্গে সঙ্গে প্রবণতা এমটা গিভেন থাকবে, এমটা দেওয়া থাকবে। এখন লক্ষ্য করো y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2, এটাও তো একটা প্রবণতা। তাহলে আমরা যদি আগেরটাকে যদি বা কপি করি, তাহলে সেক্ষেত্রে y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1 সমান সমান আমরা m পেয়ে যাবো না? তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা হলো বিন্দু প্রবণতা আকার সরলরেখার রূপ। ওকে, নাম্বার নেক্সট আমরা 3 নম্বরে চলে আসছি, প্রবণতা ছিদ্রাংশ আকার। প্রবণতা ছিদ্রাংশ আকার, প্রবণতা ছিদ্রাংশ আকার। ধরলাম যে প্রবণতা এম, সরলরেখার প্রবণতা দেওয়া আছে এম, এবং ওয়াই অক্ষের ছিদ্রাংশ, ওয়াই অক্ষের ছিদ্রাংশ, ছিদ্রাংশ হলো সি, ওয়াই অক্ষের ছিদ্রাংশ হলো সি। তার মানে বুঝলাম সরলরেখাটা, সরলরেখাটা 0, সি বিন্দুগামী, অর্থাৎ সরলরেখাটা 0, সি বিন্দুগামী। যদি তাই হয়ে যায়, তাহলে আমরা এই বিন্দু প্রবণতা থেকে যদি শুরু করি, তাহলে y মাইনাস সি ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস 0, দ্যাট ইজ ইমপ্লাইজ y ইকুয়াল টু mx প্লাস সি।
এটা কিন্তু আমাদের প্রবণতা ছেদিতাংশ আকার। তাহলে আমরা তিনটে গঠন দেখলাম। নেক্সট আমরা চলে আসছি নাম্বার 4, ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার, ছেদিতাংশ আকারটা কেমন আছে? কোন একটা সরলরেখা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি একক দূরে কাট করে, এক্স অক্ষকে এ একক দূরে এবং ওয়াই অক্ষকে যদি বি একক দূরে কাট করে মূলবিন্দু থেকে, তাহলে এই পয়েন্টটা আমরা নাম দিয়েছিলাম ক্যাপিটাল এ, যার পজিশন a, 0। এই পয়েন্টটা ক্যাপিটাল বি, যার পজিশন 0, বি। এখন আমার এই এ বি লাইনটার ইকুয়েশন যদি তৈরি করতে হয়, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যদি ছেদিতাংশ সেগুলো এ ও বি, যদি এগুলোই আমাদের সেই ইন্টারসেপ্টস গুলো হয়ে থাকে, তাহলে লাইনের ইকুয়েশন কি হবে? তো লাইনের ইকুয়েশন বের করার জন্য আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে পারি, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। সেক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তাহলে এম কত হবে? তাহলে এম বলতে গেলে বি মাইনাস 0/0 মাইনাস এ, তাহলে দ্যাট ইজ মাইনাস বি বাই এ হচ্ছে আমাদের কি প্রবণতার মান আর কি। তাহলে y মাইনাস 0 ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইন্টু এক্স মাইনাস এ। আমরা এই ফিগারটা লিখতে পারি, এই ফিগারটা লিখলে এখান থেকে তাহলে পেয়ে যাবো আমরা y a y ইকুয়াল টু মাইনাস বি এক্স প্লাস এ বি, দেয়ারফর bx প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ বি। সেখান থেকে যদি আমরা এ বি দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান 1। এটা হলো আমাদের ছেদিতাংশ আকার। নেক্সট আমাদের যেটা করছি আর কি, ইকুয়েশন আর একটা সরলরেখা ইকুয়েশন আর একটা ভাগ করলাম, সেটা হচ্ছে এই পর্যন্ত 4টা দেখালাম। 5 নম্বরে বলছি অভিলম্ব আকার, অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম, অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম। এই ফর্মটা একটু আলাদা। এক্ষেত্রে মূল বিন্দু থেকে সরল রেখার যে লম্ব দূরত্ব সেটা দেওয়া থাকে পি, আর ওই লম্ব এক্স অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করে সেটা দেওয়া থাকে আলফা। এই পি এবং আলফা দিয়ে সরলরেখার সমীকরণটা ক্রিয়েট হবে। তো একটু দেখে নেওয়া যাক কেমন হবে সেটা রেডি হয়। তা আমরা লিখছি এটা একটা সমীকরণ, 1 নম্বর ইকুয়েশন। যে ইকুয়েশনটার মূল বিন্দু থেকে যেটা লম্ব দূরত্ব দেওয়া আছে সেই দূরত্বটা হচ্ছে পি এবং লম্ব অক্ষের সঙ্গে কোণ তৈরি করে আলফা। ক্লিয়ার? তাহলে এই আলফার রেসপেক্টে যদি আমরা ধরে নিই এটা আমাদের এ একক, এটা আমাদের বি একক, তাহলে আলফার রেসপেক্টে এই যে লাইনটা আছে, এই যে লাইনটা আছে, এই লাইনটা, তাহলে এ আর পি এর ক্ষেত্রে যেটা অনুপাত হচ্ছে, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে পি বাই এ ইকুয়াল টু কস আলফা, তাহলে এ ইকুয়াল টু পি বাই কস আলফা। একই রকম ভাবে যদি এটা আলফা হয়ে যায় তাহলে এটা 90 মাইনাস আলফা, এটা 90 মাইনাস আলফা মানে তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা হবে। সেক্ষেত্রে আলফা কোণের সাপেক্ষে পি হচ্ছে লম্ব, অর্থাৎ পি বাই বি করলে পাওয়া যাবে সাইন আলফা, সাইন আলফা, এন্ড বি ইকুয়াল টু হবে পি বাই সাইন আলফা, পি বাই সাইন আলফা। এখন যদি আমাদের ইন্টারসেপ্ট ফর্ম থেকে যদি দেখি তাহলে এক্স অক্ষকে এ একক দূরে এবং ওয়াই অক্ষকে বি একক দূরে কাট করেছে, তাহলে সরলরেখার ইকুয়েশন হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। আমরা এর আগের ফর্মটাই তাই করলাম। এবার যদি আমরা এর জায়গায় পি বাই কস আলফা এন্ড বির জায়গায় যদি পি বাই সাইন আলফা বসিয়ে দিই তাহলে তৈরি হবে কি এক্স কস আলফা ডিভাইড বাই পি প্লাস ওয়াই সাইন আলফা ডিভাইড বাই পি সমান সমান 1। তো দুইতে পি পি কেটে দিয়ে আমরা শেষেরটাকে পি করে দিতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু অভিলম্ব আকার সরলরেখার সমীকরণ। এন্ড এক্ষেত্রে যদি ধরে নিচ্ছি আলফা দেওয়া নেই, পরিবর্তে থিটা দেওয়া আছে, অর্থাৎ সরলরেখার যে আনতি সেই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা আলফায় কনভার্ট করবো কি করে? খেয়াল করো, যদি এটা আলফা হয়ে যায় আর এটা যদি 90 ডিগ্রি অভিলম্ব, তাহলে এটা 90 ডিগ্রি কোণ হচ্ছে, তাহলে সিম্পলি থিটা ইকুয়াল টু 90 প্লাস আলফা। তার মানে এক্ষেত্রে যদি বলে দেওয়া যায় যে সরলরেখার নতি অর্থাৎ লাইনের যে আনতি এল এর আনতি সেটা যদি থিটা হয়ে যায়, দ্যাট থিটা ইকুয়াল টু আলফা প্লাস 90 ডিগ্রি, এন্ড সেখান থেকে কিন্তু আমরা আলফার মান পেয়ে যাব। ওকে, বা তার সঙ্গে সঙ্গে মূল বিন্দু থেকে যদি সরলরেখার দূরত্ব নির্ণয় করার কথা হয় তাহলে মূল বিন্দু থেকে সরলরেখার দূরত্ব সেটা হবে কি পি একক, মূল বিন্দু থেকে সরলরেখার দূরত্ব হবে পি একক, মূল বিন্দু থেকে সরলরেখার দূরত্ব হবে পি একক, অর্থাৎ এক্স যে কোনো একটা লাইন। এবার আমরা চলে আসছি শেষে ভি ভি আই, 6 নম্বরে চলে আসছি জেনারেল ইকুয়েশন। সরলরেখার জেনারেল ইকুয়েশন কি হবে? তাহলে দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই অলওয়েজ এক ঘাত নিয়ে কয়েকটা কনস্ট্যান্ট নিয়ে কিন্তু এটা তৈরি হচ্ছে। তাহলে সরলরেখার যে সাধারণ যে আকার বা জেনারেল ইকুয়েশন অফ দ্য লাইন সেটা হবে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি একই সঙ্গে 0 0 হবে না, যেখানে এ বি একই সঙ্গে 0 0 হবে না, এ বি নট ইকুয়াল টু 0 0। এবারে চলে আসছি যদি বলে যে এক্স অক্ষের সমীকরণ, তো এক্স অক্ষের সমীকরণ মানে এটা, এক্স অক্ষের সমীকরণের প্রত্যেকটা বিন্দুতে হাইট 0 হয়। তাহলে যদি বলি এক্স অ্যাক্সিস ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস তাহলে হবে ওয়াই ইকুয়াল টু 0। যদি বলি প্যারালাল টু এক্স অ্যাক্সিস
যদি এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায় তাহলে হবে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। যদি বলে ওয়াই অক্ষের সমীকরণ তাহলে এক্স ইকুয়াল টু 0। যদি বলে ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, সরি এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, যদি বলে মূল বিন্দুগামী সমীকরণ, এখন যদি কোনো সরলরেখা মূল বিন্দু থেকে যায় তাহলে মূল বিন্দু থেকে পাস করলে 0 0 স্যাটিসফাইড করবে, তাহলে সির মান 0 হবে। তাহলে মূল বিন্দুগামী হয়ে গেলে, মূল বিন্দুগামী যদি হয়ে যায় সরলরেখাটা তাহলে সি ইকুয়াল টু কি হয়ে যাবে, 0 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি সরলরেখার সাধারণ আকার। এখন এই সাধারণ আকারের উপর ভিত্তি করে যদি বলে মূল বিন্দু থেকে দূরত্ব কত, তাহলে এইটাকে আমাদের অভিলম্ব ফর্মে নিয়ে আসতে হবে। অভিলম্ব ফর্মে আনতে গেলে যেটা করতে হবে, আমাদের এর জায়গায় লিখতে হবে আর কস আলফা, আর কস আলফা, এন্ড বির জায়গায় লিখতে হবে আর সাইন আলফা, এন্ড সেখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে আর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে আর স্কোয়ার। তাহলে তৈরি হবে কি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস সি বাই পি, মাইনাস সি বাই আর, সরি সি বাই আর, মাইনাস সি বাই আর, that is minus c by root under of a square plus b square, a square plus b square। এখানে একটা প্লাস মাইনাস আসবে তাই এটাতে আমরা প্লাস মাইনাস করে নিলাম। এখন যদি বলে যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু এত, এটা আমরা দেখতে পাচ্ছি অভিলম্ব আকার সরলরেখার সমীকরণ, যেখানে পিটা ছিল মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। তাহলে এক্ষেত্রে এটাই কিন্তু মূল বিন্দু থেকে লম্ব দূরত্বর যে রাশি বলে সেটা এটা। এখন দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাই এক্ষেত্রে যদি বলে যে পির মান কত, তাহলে মড অফ সি বাই রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে আমার অভিলম্বের দৈর্ঘ্য। তাহলে মূল বিন্দু থেকে অভিলম্ব পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট দেওয়া আছে ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন। ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন মিন্স দুটো সরলরেখার সমীকরণ, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যেকার দূরত্ব যদি বের করতে যাই তাহলে কি হবে। আচ্ছা, এটা আমরা পরে দেখছি, তার আগে দেখে নিচ্ছি অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস একটু দেখে নেওয়া যাক। নেক্সট টপিক চলে আসছে আমরা অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, দুটো সরলরেখার মধ্যেকার কোণ, দুটো সরলরেখার মধ্যেকার কোণ লেখা যাক। লিখছি, ধরে নিচ্ছি প্রথম একটা ইকুয়েশন দেওয়া আছে L1, যার ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়াল টু m1 x প্লাস c, L2 যার ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়াল টু m2 x প্লাস c। এখন যদি বলে দেওয়া যায় যে L1 এবং L2 এই যে দুটো লাইন দেওয়া আছে এদের মধ্যে কোণ কত, সাধারণত এদের মধ্যে কোণ বলতে সূক্ষ্ম কোণটাই নির্ণয় করা হয়, মড ভ্যালু নিয়ে সূক্ষ্ম কোণটা নির্ণয় করা হয়। যদি পাশের অ্যাঙ্গেলটা বের করতে হয় তাহলে সেটা হবে পাই মাইনাস থিটা, যদি অ্যাঙ্গেলটা থিটা হয়ে যায়। এখন এই থিটার মানটা বের করতে গেলে আমরা কিভাবে রেডি করব, তার জন্য দেখে নেওয়া যাক। ধরে নিচ্ছি দুটো যে এ আছে আর কি লাইন আছে, দুটো লাইনের স্পেশাল প্রত্যেকটা লাইনে আলাদা করা যদি আলাদাই ভাবা যায়, দুটো লাইনে যদি আলাদাভাবে আলাদাই ভাবা যায় তাহলে যে এই অ্যাঙ্গেলটা কি হবে, দুটো লাইনের মধ্যেকার যে কোণ, আমরা যদি ধরে নিই যে এটা একটা লাইন আছে, এটা আর একটা লাইন আছে, এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা, তাহলে কি হবে এখানে একটা θ1 এখানে একটা θ2 যদি ধরে নিই, এটা θ1 এটা যদি θ2 ধরে নিই তাহলে থিটা ইকুয়াল টু θ1 মাইনাস θ2 এমন কিছু একটা সম্ভব। তাহলে দুটো লাইনের মধ্যেকার কোণকে যদি আমরা tan থিটা দিয়ে লিখি তাহলে সেটা কি হবে, tan অফ θ1 মাইনাস θ2, এন্ড এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি তাহলে tan θ1 মাইনাস tan θ2 ডিভাইড বাই 1 প্লাস tan θ1 ইন্টু tan θ2। কারণ tan θ1 বলতে বোঝায় m1 আর tan θ2 বলতে বোঝায় m2, সুতরাং আমরা কি লিখবো এখানে m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। তো স্টুডেন্ট এই পর্যন্ত মোটামুটি বুঝে এসছে। তো স্টুডেন্ট দুটো সরলরেখার মধ্যেকার যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা আমরা বের করলাম। এক্ষেত্রে অবশ্যই অ্যাকিউট অ্যাঙ্গেল অর্থাৎ সূক্ষ্মকোণের মানটা নেওয়া হবে। যদি আমরা তাদের মধ্যেকার স্থূলকোণটা বের করতে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু পাই মাইনাস করে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল দুটো সরলরেখার মধ্যেকার অ্যাঙ্গেল। এখন ধরে নিচ্ছি দুটো লাইন পরস্পর প্যারালাল, অর্থাৎ তাদের মধ্যেকার যে অ্যাঙ্গেল সেটা তাহলে কত হবে, 0 ডিগ্রি হবে। যদি তাই হয়ে যায়, আমরা জানি tan 0 এর মান 0 না, তাহলে m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2 that is equal to 0, therefore m1 equal to m2। তাহলে বুঝলাম দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়ে যায়, দুটো লাইন যদি সমান্তরাল হয়ে যায় তাহলে m1 m2 ইকুয়াল হবে যখন সরলরেখা দুটি
সমান্তরাল, যখন সরলরেখা দুটি সমান্তরাল হবে তাহলে m1 আর m2 কি হবে, সমান হয়ে যাবে। নেক্সট চলে আসছি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। যদি দুটো সরলরেখা পরস্পর লম্ব হয়ে যায়, দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয়ে যায়, আমরা জানি tan 90 আনডিফাইন্ড, কিন্তু cot 90 0, cot 90 0, cot 90 0 and cot থিটা যখন আমরা করবো তাহলে এটা উল্টে বসবে, তাহলে 1 প্লাস m1 m2 ডিভাইড বাই m1 মাইনাস m2 ইকুয়াল টু 0 হয়ে যাবে। সেখান থেকে পাবো আমরা m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। অর্থাৎ সরলরেখা দুটো যদি পরস্পর লম্ব হয়ে যায় তাহলে m1 ইন্টু m2 এর মান হবে -1। যখন সরলরেখা দুটি লম্ব হয়ে যাবে তখন তাহলে কি হবে, m1 ইন্টু m2 হবে কি, -1। এবার ধ্যান দেওয়া যাক, যদি জেনারেল একটা ইকুয়েশন দেখে নিই যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটাকে y ইকুয়াল টু ax প্লাস c ফর্মে লিখলে তাহলে y ইকুয়াল টু মাইনাস ax প্লাস মাইনাস c ডিভাইড বাই b, এটা হবে। তাহলে এখানে y ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাট যদি দেখানো যায় তাহলে m এর মান দাঁড়াচ্ছে -a/b। তার মানে আমরা যে কোনো একটা সরলরেখা তার প্রবণতার ক্ষেত্রে m ইকুয়াল টু -a/b লিখতে পারি, ফর জেনারেল ইকুয়েশন লিখতে পারি। তাহলে যদি কোনো একটা সরলরেখা, এটাকে যদি আমরা L1 ধরে নিই, তাহলে L2 যদি L1 এর সঙ্গে প্যারালাল হয়ে যায়, L2 যদি L1 এর সঙ্গে প্যারালাল হয়ে যায় তাহলে L2 এর ইকুয়েশন কি দাঁড়ানো উচিত, যেহেতু L2 এর ক্ষেত্রে সেম প্রবণতা আমরা বলছি না, সেম প্রবণতা বলছি, তাহলে AB রেশিওটা সেম থাকবে, অর্থাৎ L2 এর ইকুয়েশন হবে কি ax প্লাস by, এন্ড ধ্রুবকটা চেঞ্জ হয়ে নতুন একটা ধ্রুবক d ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এই হবে আমাদের L2 এর ইকুয়েশন। এখন চিন্তা ভাবনা করা যাক, যদি এই L1 L2 এর মধ্যেকার ডিস্টেন্স চাই, অর্থাৎ আমাদের এই 8 নম্বর পয়েন্ট ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন, যদি দেখা যায় যে m1 m2 অর্থাৎ এই যে দুটো লাইনের মধ্যে যদি ডিস্টেন্স চেয়ে ফেলে তাহলে কি হবে, আমরা দেখলাম যে দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল আছে, এখানে আছে মূলবিন্দু O, মূলবিন্দু থেকে দূরত্ব বের করা, অর্থাৎ সেই অভিলম্ব ফর্মের P1 এন্ড এটা অভিলম্ব ফর্মের P2। আমরা একটু আগে দেখলাম যে P1 P2 মান নির্ণয় করা যায় কিভাবে, P1 এর মান হচ্ছে mod of c by root under of a square plus b square and P2 এর মান হচ্ছে mod of d by root under of a square plus b square। এখন ধ্যান দেওয়া যাক, যদি আমাদের ক্ষেত্রে এদের দুজনের মধ্যেকার ডিস্টেন্স চেয়ে ফেলে তার মানে P1 মাইনাস P2 করলেই হয়ে যাবে, বা P2 মাইনাস P1 করলে হয়ে যাবে। অর্থাৎ যদি দুটো প্যারালাল লাইন চলে আসে তাদের মধ্যেকার ডিস্টেন্স বের করার জন্য এটা একটা শর্টকাট ট্রিক হচ্ছে যে যদি এক নম্বর লাইনটা থাকে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 অ্যান্ড লাইন 2 সেটাও কিনা ax প্লাস by প্লাস d ইকুয়াল টু 0, তাহলে ডিস্টেন্স বিটুইন L1 and L2, ডিস্টেন্স between L1 and L2 b mod of c minus d divided by root under of a square plus b square। এই ট্রিকটার সাহায্যে কিন্তু আমরা দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স বের করতে পারি। এখন কোশ্চেন দেওয়া ছিল ডিস্টেন্স অফ এনি পয়েন্ট, ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ লাইন, যে কোনো সরলরেখা থেকে কোনো একটা বিন্দু দূরত্ব বের করার জন্য টেকনিক কি আছে। তো যদি আমরা এটাকে এইভাবে ধরে নিই যে 0 বিন্দু থেকে দূরত্ব বের করার জন্য d বাই রুট আন্ডার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার করা হয়েছে, তার মানে ax এবং by এর জায়গায় 0 0 বসানো হয়েছে। তাহলে যদি বলে যে কোন একটা লাইন দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, আর তার বলে দেওয়া আছে যে x m, n বা কোন একটা বিন্দু h, k থেকে এই লাইনের দূরত্ব কত, তাহলে সেই ডিস্টেন্স ইকুয়াল টু mod of ah প্লাস bk প্লাস c ডিভাইড বাই রুট আন্ডার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হবে h কে বিন্দু থেকে সরলরেখাটার দূরত্ব। তো মোটামুটি আমরা সবগুলো পয়েন্ট কম বেশি কভার করলাম। এরপর আমাদের কোশ্চেন সলভিং করতে গেলে আবার যদি কোনো থিওরেম আসে আমরা সেগুলো আলোচনা করব, ঠিক আছে। তো স্টুডেন্ট আমরা নিয়ে চলে এসেছি ডব্লিউবিজেই এর কোশ্চেনগুলো। তো দেখা যাক, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ডব্লিউবিজেই 2025 পড়েছিল, কনসিডার 3 পয়েন্টস, পি দেওয়া আছে cos আলফা sin বিটা, কিউ দেওয়া আছে sin আলফা cos বিটা এন্ড আর দেওয়া আছে 0 0, হয় আলফা বিটা প্রত্যেকটা কিন্তু π/4 হচ্ছে ছোট। তারপর আমরা বলতে পারি যে আলফা লেস দেন π/4 এন্ড অলসো বিটা লেস দেন π/4, তার মানে আলফা প্লাস বিটা এর যোগফলটা কিন্তু π/2 এর চেয়ে ছোট হবে, এটা আমরা বলতে পারি। এবং কোশ্চেনে দেওয়া ছিল দেন আর লাইজ অন PQ, P লাইজ অন QR এন্ড Q লাইজ অন PR, কে কার উপর আছে দেখতে হবে, নাকি তিনজন সব কোলিনিয়ার।
তো আমরা এখানটাই প্রথম দেখব যে কেউ কারোর উপর থাক বা না থাক সেটা ফার্স্ট অফ অল নির্ধারণ করবে যখন তারা তিনজন কোলিনিয়ার হবে, অর্থাৎ একই লাইনের উপর থাকলে তবে তো আমরা দেখবো যে পি কিউ এর মধ্যে আর আছে নাকি না পি আর এর মধ্যে কিউ আছে। তো কোলিনিয়ার যদি না হয় তাহলে তো এরকম কোনো কোশ্চেনই আসতে পারে না। সুতরাং তিনটে এরকম ঘটনা দেওয়া আছে, তার কোলিনিয়ারটা আমরা প্রথম চেক করে নেবো। তা কোলিনিয়ার চেক করার জন্য আমি বলেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল 0 হচ্ছে কিনা দেখতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল 0 হলে কোলিনিয়ার হয়। তো আমরা এখানে ডেল্টা ট্রায়াঙ্গেল এবিসি ধরে নিচ্ছি, পি কিউ আর ধরে নিচ্ছি। ট্রায়াঙ্গেল পি কিউ আর এর ক্ষেত্রফলটা টেস্ট করা যাক। ক্ষেত্রফল বের করার জন্য আমি ডিটারমিনেন্ট ফর্মটা নিলাম। ডিটারমিনেন্ট ফর্মে ছিল cos আলফা, তারপরে ছিল sin বিটা অ্যান্ড 1, তারপরে ছিল sin আলফা cos বিটা অ্যান্ড 1, শেষে ছিল 0 0 1। আমরা যদি শেষ রো এর সাপেক্ষে যদি বিস্তার করে দিই তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা দ্যাট ইজ cos আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা। এখন লক্ষ্য করো আলফা প্লাস বিটা পাই বাই 2 এতে ছোট, আলফা প্লাস বিটা পাই বাই 2 এতে ছোট, তার মানে অবশ্যই cos আলফা প্লাস বিটা নন জিরো। আর যেহেতু ডিটারমিনেন্ট নন জিরো অর্থাৎ ট্রায়াঙ্গেল একটা ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে, আর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে না তিনটে বিন্দু কখনোই একরেখীয় হতে পারে না, সো দে আর নন কোলিনিয়ার। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের আনসার। তো ঠিক আছে স্টুডেন্ট, দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। সেকেন্ড যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনটা কি আছে, বলছে দ্য লাইন প্যারালাল অফ দ্য অ্যাক্সিস passing through the intersection of lines এত and এত, এটা হবে x axis, parallel of the x axis passing through the intersection line এত and এত where AB not equal to 0 0 is। তো কোশ্চেন দেখা যাক, x axis এর প্যারালাল বলে দিয়েছে, x axis এর সমান্তরাল কোন একটা রেখা বলে দিয়েছে, এন্ড সেটা এমন কি রকম বলেছে যে বিলো x axis at a distance 2/3, above x axis at a distance 3/2, below x axis 3/2 and above x at 2/3। x axis এর প্যারালাল একটা লাইন যেটা কিনা এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন তে পাসিং করবে, এন্ড সেই লাইনটা কত হবে। আমি ধরে নিচ্ছি এখানে যে L3 যেটা আমাদের 3 নম্বর লাইন বের করতে দিচ্ছে সেই লাইনটা হলো ax plus 2by minus 3 plus 3b plus lambda into bx minus 3 2ay minus 3a, এটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের লাইন। তো যেহেতু বলেছে যে এক্স লাইনটা পাসিং থ্রু প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের প্যারালাল হলে সাধারণত ইকুয়েশন গুলো হয় y ইকুয়াল টু কনস্ট্যান্ট, এমন টাইপের কিছু একটা হয়। তার মানে এখানে x এর কোএফিসিয়েন্ট গুলো থাকবে না, x এর কোএফিসিয়েন্ট গুলো যদি না থাকে তাহলে a প্লাস ল্যামডা b এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। তাহলে সেখান থেকে আমরা ল্যামডার মান পেয়ে যাব মাইনাস a বাই b, অ্যান্ড ইকুয়েশন যেটা তৈরি হবে সেটা কি, সেটা হবে 2by প্লাস 3b প্লাস মাইনাস a বাই b ইন্টু মাইনাস 2ay মাইনাস 3a ইকুয়াল টু 0। ক্যালকুলেশন থেকে কাজ করলে হবে 2b স্কোয়ার y প্লাস 3b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার y প্লাস 3a স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে y ইন্টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 2 সমান সমান মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো কেটে যায় তাহলে y ইকুয়াল টু পাওয়া যাবে মাইনাস 3/2। y ইকুয়াল টু মাইনাস 3/2 মানে এক্স অ্যাক্সিস অপেক্ষা নিচের দিকে 3/2 একক দূরে, তাহলে বিলো এক্স অ্যাট 3/2 ইউনিটস, সি অপশনটা হবে আমাদের রাইট, বিলো এক্স অ্যাট 3/2 ইউনিটস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে আসা যাক, 3 নম্বর কোশ্চেন। তো এটা 2024 সাল ছিল, WBJ 2024 এ এসেছিল। এ স্কোয়ার উইথ ইচ সাইড ইকুয়াল টু a units and above the x-axis and has one vertex at the origin. One of the sides passing through the origin makes an angle alpha, which alpha less than greater than 0 and less than pi/4 with the positive direction of x-axis and equation of the diagonals of the square। যে বর্গক্ষেত্রটা তার দুটো যে কর্ণ তার ইকুয়েশন কি হবে। তো একটু ছবিটা দেখে না যা কেমন টাইপের ছবি হচ্ছে।
এখানে কোশ্চেন দেওয়া হয়েছে যে এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা আলফা অ্যাঙ্গেল তৈরি করছে যার মান কিনা π/4 এর চেয়ে কম, অর্থাৎ যদি এটা আমরা π/4 ধরে নিই তার চেয়েও কম অ্যাঙ্গেল করছে, এটার নাম হচ্ছে আলফা। অ্যান্ড বাহুগুলোর সাইজ হচ্ছে এ একক করে, তার উপরে কোনো একটা স্কোয়ার ড্র করা হলো, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি দিয়ে একটা স্কোয়ার ড্র করলাম, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অ্যান্ড বাহুগুলো হচ্ছে এ একক। যদি বাহুগুলো এ একক হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা হলে তাহলে এই পয়েন্টটা হবে এ কস আলফা কমা এ সাইন আলফা। এখন যদি কোনো লাইন কর্ণ এই যে কর্ণটা আছে, এই যে ডায়াগোনালটা আছে তার ক্ষেত্রফল কত হবে, বা দ্বিতীয় যে ডায়াগোনালটা আছে সেটা অবশ্যই এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে, কারণ বর্গক্ষেত্র ও রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা যদি এবার D1টা বের করে নিতে পারি খুব ইজিলি D2 বেরিয়ে যাবে। তো প্রথম আমরা D1 বের করছি। তো D1 বের করার জন্য D1 এর ক্ষেত্রে যে অ্যাঙ্গেল আছে সেটা কিন্তু π/4 এটা, কারণ পুরোটা 90 ডিগ্রি, তাহলে অর্ধেক π/4 প্লাস আলফা। তাহলে D1 এর ক্ষেত্রে যে স্লোপ হবে m = tan π/4 প্লাস থিটা। তাহলে ফর্মুলা ফেললে হবে, আলফা ফর্মুলা ফেললে হবে 1 + tan আলফা ডিভাইড বাই 1 - tan আলফা। কারণ তোমরা জানো tan a + tan b ডিভাইড বাই 1 - tan a × tan b, আর tan a গুলো হয়ে যাচ্ছে কত 1, কারণ tan π/4 1 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের m এর মান। যদি আমরা cos দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে cos আলফা প্লাস sin আলফা ডিভাইড বাই cos আলফা মাইনাস sin আলফা, এটা হচ্ছে m এর মান। এন্ড যেহেতু 0 0 বিন্দুগামী তাহলে y = mx, আর কিছু নেই। তাহলে y = যদি mx হয় তাহলে y এর সঙ্গে গুণ হবে cos আলফা মাইনাস sin আলফা, cos আলফা মাইনাস sin আলফা, that is equal to x into cos আলফা প্লাস sin আলফা। তাহলে y into cos আলফা মাইনাস sin আলফা and x into cos আলফা প্লাস sin আলফা, অর্থাৎ ডি অপশনটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু D1 এর ইকুয়েশন। আচ্ছা, এবার আমরা চলে আসছি যদি D2 এর ইকুয়েশন বের করতে যাই। D2 এর ইকুয়েশন কি হবে? D2 এর ইকুয়েশন হচ্ছে, যেহেতু D2 আর D1 পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে D2 থেকে যখন আমরা D1 থেকে যখন D2 নির্ণয় করব তখন কোএফিসিয়েন্ট চেঞ্জ হবে আর একটা নেগেটিভ আসবে। আর যদি কোএফিসিয়েন্ট চেঞ্জ হয় তাহলে x ইন্টু হয়ে যাবে cos আলফা মাইনাস sin আলফা, অ্যান্ড ওটা উপরে গেলে নেগেটিভ হবে, যেহেতু কোএফিসিয়েন্টের নেগেটিভ একটা আসে তাই প্লাস y ইন্টু cos আলফা মাইনাস sin আলফা, y ইন্টু cos আলফা প্লাস sin আলফা, এটা রেডি হবে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে একটা কনস্ট্যান্ট আসবে, ধরে নিচ্ছি k হলো সেই কনস্ট্যান্ট। এখন যেহেতু D2টা a cos আলফা a sin আলফা থেকে পাস করে, তাহলে আমরা যদি x এর জায়গায় a cos আলফা বসাই, x এর জায়গায় যদি a cos আলফা বসাই অ্যান্ড y এর জায়গায় যদি a sin আলফা বসাই, তাহলে দেন কি রিলেশন তৈরি হচ্ছে? রিলেশন তৈরি হচ্ছে a cos স্কয়ার আলফা a sin স্কয়ার আলফা, অর্থাৎ শুধু a মাইনাস এখান থেকে a কমন যাবে sin আলফা cos আলফা প্লাস sin আলফা a sin আলফা cos আলফা, এখান থেকে a কমন যাবে, তাহলে মাইনাস a sin আলফা cos আলফা প্লাস a sin আলফা cos আলফা, অর্থাৎ সেটা কেটে যাচ্ছে, প্লাস k = 0। তার মানে k এর মান পেলাম মাইনাস a, তাহলে ইকুয়েশন তৈরি হবে কি x cos আলফা মাইনাস sin আলফা প্লাস y cos আলফা প্লাস sin আলফা, k এর জায়গায় মাইনাস a হবে, সুতরাং মাইনাস এটা উপরে চলে গেলে প্লাস a হয়ে যাবে। তাহলে বুঝলাম y cos আলফা প্লাস sin আলফা প্লাস x cos আলফা মাইনাস sin আলফা সমান সমান a, অর্থাৎ আমাদের ক্ষেত্রে বি অপশনটা হয়ে যাচ্ছে কারেক্ট অপশন, তাহলে আমাদের বি আর ডি হবে, এটা আসলে সঠিক উত্তর। আচ্ছা, শেষের যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে ইফ আ ট্রায়াঙ্গেল ABC is an isosceles triangle and the coordinate of the base point are B and C, the coordinate of A can be, তো আমার এখানে অপশনগুলো লেখা হয়নি, আমি অপশনগুলো একটু টুকে দিই। তো স্টুডেন্ট, আমাদের শেষ যে কোশ্চেনটা আমরা দেখছিলাম যে ABC is an isosceles triangle and the coordinates of the base points are B 1 3 and C -2 7, then the coordinate of A can be, A এর কোঅর্ডিনেট কত হতে পারে? তো সিম্পলি আমাদের এখানে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল দেওয়া আছে যার দুটো বাহু সমান, A থেকে B and A থেকে C এ দুটো সমান, B এর লোকেশন দেওয়া আছে 1 3, and C এর লোকেশন দেওয়া আছে -2 7,
তাহলে এ এর লোকেশন কোথায় হবে? এখন এ এর লোকেশনটা যদি বলা যায় তাহলে এই লাইনের ওপরে যেখানে খুশি কিন্তু এ এর লোকেশন থাকতে পারে। এখন এই লাইনের ওপরে কোন কোন বিন্দু আছে, যে বিন্দুগুলো ওই লাইনকে স্যাটিসফাইড করবে সেটাই হবে এ এর লোকেশন, এখন এই বিন্দুটা বাদ দিয়ে বাকি যে বিন্দুগুলো স্যাটিসফাইড করবে সেটা হচ্ছে এ এর লোকেশন। তো প্রথমে আমাদের বিসির ইকুয়েশন বের করা যাক। যদি আমাদের ইকুয়েশন অফ বিসি বের করতে বলে, তাহলে কি হবে? যদি আমরা দুই বিন্দু ফর্ম করে নিই তাহলে y-7 দ্যাট ইজ x + 2 = 7 - 3 4 -2 -1 -3 ক্যালকুলেশন করলে হবে 4x + 8 = -3y +21 অ্যান্ড সেখান থেকে সাইড চেঞ্জ করলে দাঁড়াচ্ছে সেটা হলো 4x + 3y = 8 আর এপারে হচ্ছে 21 13 4x + 3y = 13 এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার আমাদের যে ইকুয়েশনটা লাগবে সেই ইকুয়েশনটা হচ্ছে এই ইকুয়েশনটা, লম্বের যে ইকুয়েশনটা লাগবে। যদি আমরা ডি পয়েন্টটাকে দেখে নিই তাহলে ডি পয়েন্ট হচ্ছে 1 -1 তার মিড পয়েন্ট অর্থাৎ -1 অ্যান্ড 3 7 এর মিড পয়েন্ট হচ্ছে 5। তাহলে আমাদের যে ইকুয়েশনটা অর্থাৎ পারপেন্ডিকুলার ইকুয়েশনটা -1 5 বিন্দুগামী হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে যেহেতু যখন পারপেন্ডিকুলার ইকুয়েশন আমরা বের করবো তখন লাইনের এই যে দুটো ভ্যালু আছে দুটো এক্সচেঞ্জ হয়, তাহলে আমরা লিখবো 3x - 4y = k। অ্যান্ড এই কে এর মান বের করার জন্য আমাদেরকে 1 3 এই -1 5 পয়েন্টটাকে এখানে পুট করতে হবে। তাহলে -3 - 4 5 20 = k। তাহলে কে এর মান হচ্ছে -23। তাহলে যেটা রেডি হবে সেটা হচ্ছে 3x - 4y কে এর মান -23, তাহলে এপারে আসলে +23 = 0, +23 = 0 হবে। আচ্ছা, আবার আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে AB এবং AC এই দুটো সমান। আচ্ছা, AB আর AC যদি সমান করে দেয় তাহলে সেক্ষেত্রে কি বের হবে? এ বিন্দুর পজিশন যদি আমরা x, y ধরে নিই তাহলে x² - 2x + 1 + y² - 6y + 9 = ওখান থেকে x² + 4x + 4 + y² - 14y + 49 এরকম একটা হবে। তাহলে x² y² যদি দুদিকে আমরা ক্যান্সেল করে দিই তাহলে একই দিকে নিয়ে গেলে হচ্ছে 6x - 8y 9 কেটে গেলে হচ্ছে 40 40 4 44 থেকে 1 বাদ গেলে থাকবে 43 = 0। এখন এই ইকুয়েশন কি তাই আসছে 23 2 × 46। কনস্ট্যান্টের ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি হচ্ছে। ইকুয়েশনটা যদি আমরা একবার চেক করে নিই তাহলে কি হবে যে y - 7 = x - 2 y - 7/x + 2 7 - 3 করলে 4 -2 -1 করলে -3 গুণ করলে হবে 4x + 8 -3y + 21 ওয়ান সাইড করলে 4x + 3y। ঠিক আছে, কোএফিসিয়েন্টে কোনো সমস্যা নেই। এখন বিন্দুর ক্ষেত্রে যদি বলা যায় তাহলে 1 আর -2 অর্থাৎ -1/2 এটা প্রবলেম হয়েছে, -1/2। তাহলে বিন্দুটাতে প্রবলেম হয়েছে, তাহলে বিন্দুটা ঠিকঠাক করে বসালে লম্বের ইকুয়েশন ঠিকঠাক আসতো, অর্থাৎ কে এর মানটাই গন্ডগোল ছিল। ঠিক আছে, তাহলে এখন আমরা অরিজিনাল ইকুয়েশন পেয়ে গেছি। যে এই যে ইকুয়েশন আমরা পেয়েছিলাম এটা ভুল ইকুয়েশন ছিল 23টা, কারণ এটা -1/2 হতো, শুধু 1 বসানো হয়েছিল। তো আমরা অলরেডি ইকুয়েশন পেয়ে গেছি 6x - 8y + 43 = 0। এখন এই ইকুয়েশনটা স্যাটিসফাইড করছে যে সেখান থেকে আমরা মান নির্ণয় করবো। আমরা এখানে এটাকে সিম্পলি 6x লিখে নিচ্ছি 8y - 43 and x = 8y - 43 / 6 এই ফরম্যাটে লিখে দিলাম। 8y - 43 / 6 এই ফরম্যাটে লিখে দিলাম। y এর মান বসাবো আর খুব ইজিলি আমরা x এর মান পেয়ে যাব। প্রথমে y এর মান 5 বসালে, y এর মান যদি 5 বসালে 40 - 43 মানে -3/6 -1/2
ডি অপশনটা ভুল। ওয়াই এর মান যদি আমরা 6 বসাই তাহলে 6 আসছে 48 মাইনাস 43 ডিভাইড বাই 6। 6 বসালে 6 আসছে 48 মাইনাস 43 ডিভাইড বাই 6, এটা বিয়োগ করে দিলে হচ্ছে 5/6, এখানে 5/6, তাহলে বি অপশনটা রাইট আছে। ওয়াই এর মান যদি আমরা 1/8 বসাই, ওয়াই এর মান যদি আমরা 1/8 বসাই তাহলে 8 ইন্টু 1/8 মাইনাস 43 ডিভাইড বাই 6, দ্যাট ইজ 1 মাইনাস 43 মানে মাইনাস 42 ডিভাইড বাই 6, 6 সাথে 42 মাইনাস 7, ঠিক আছে। এটা যদি আমরা 6 বসাই ওয়াই জায়গায় 6 বসাতে 5/6 পাবো, এটা পাবো না, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম 4 নম্বর কোশ্চেনটার এর ভ্যালু এখানে দুটো হতে পারে, একটা 5/6 আর একটা হচ্ছে -7/8, এবং এদের মধ্যে কেউই কিন্তু -1/2,5 হলো না। -1/2,5 হলে কিন্তু সেই বিন্দুটি আবার কি হয়ে যেত, কোলিনিয়ার হয়ে যেত। এক্ষেত্রে আমরা বুঝলাম তাহলে এটাই হলো আমাদের এর আনসার, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে কোশ্চেনটা। তো স্টুডেন্ট আমাদের নেক্সট কোশ্চেন WBE 2023 এর কোশ্চেন, দ্য লোকাস অফ দ্য পয়েন্ট xy in the plane satisfying sin square x plus sin square y equal to 1 consist of তারপর অপশন দেওয়া আছে সার্কেল centered at origin, infinitely many circle that are all centered at the origin, infinitely many lines with slope +-1, finitely many lines with slope +-1। তো এই চারটা অপশন দেওয়া আছে। তো আমাদের এই লোকাসের যে কোশ্চেনগুলো আছে, লোকাসের উপর ডিপেন্ড করে কিন্তু কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো প্রায় রিপিট হয়। তো এই লোকাসের টাইপের কোশ্চেনগুলো একটু দেখে নেওয়া যাক। এই যে আমার একটা লোকাস দেওয়া ছিল, এখানে একটা দেওয়া আছে যে লোকাস অফ এন। আদতে এই লোকাস অফ দ্য পয়েন্ট বলতে বোঝায় যে সঞ্চার পথ, কোনো একটা বিন্দুর সঞ্চার পথ বলতে আমরা কি বুঝি। ফর এক্সাম্পল যদি আমাকে বলে যে লোকাস নির্ণয় করো, লোকাস নির্ণয় করো, সিম্পলি লোকাসগুলো সাধারণত প্যারামেট্রিক ফর্মে দেওয়া থাকে, প্যারামেট্রিক ফর্ম থেকে একটা ইকুয়েশন সিস্টেমে যাওয়া যায়। ফর এক্সাম্পল দেওয়া আছে এইচ কে একটা বিন্দু পি বিন্দু, তো তারা একটা লোকাস বের করতে দিয়েছে যেখানে এইচ ইকুয়াল টু দেওয়া আছে যে ফাংশন অফ সাম থিটা অ্যান্ড কে ইকুয়াল টু দেওয়া আছে অ্যানাদার ফাংশন অফ সাম থিটা দেওয়া আছে। এখন যদি দেখা যায় যে এই দুটো ফাংশনের মধ্যে কোনো কানেক্টিং রুলের হেল্প দিয়ে যদি আমরা এইচ কে এর মধ্যেকার একটা রিলেশন তৈরি করতে পারি, তাহলে এইচ কে রিলেটেড যে ইকুয়েশন তৈরি হবে সেটা হবে পি বিন্দুর লোকাস। ফর এক্সাম্পল আমার এখানে দেওয়া আছে এইচ সমান সাইন থিটা অ্যান্ড জি সমান দেওয়া আছে কস থিটা। তো আমরা সিম্পলি জানি সাইন থিটা এবং কস থিটার মধ্যেকার রিলেশন কি আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 1। যদি এবার আমরা এইচ আর কে জায়গায় এক্স ওয়াই বসিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, যেটা কিনা একটা সার্কেলের ইকুয়েশন। অর্থাৎ বুঝলাম পি বিন্দুটা এক একক ব্যাসার্ধযুক্ত একটা সার্কেলের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ সার্কেলের ওপর মুভ করে যে সার্কেলটার ব্যাসার্ধ 1 এবং সেন্টার হচ্ছে অরিজিনে। তো এই হচ্ছে আমাদের লোকাস। তো স্টুডেন্ট আমাদের এখানে যে কোশ্চেনটা আছে, দ্য লোকাস অফ দ্য পয়েন্ট এক্স ওয়াই ইন দ্য প্লেন স্যাটিসফাইং দ্য সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 1 কনসিস্ট অফ, যেটা দেওয়া ছিল। তো আমরা এখানে দেখে নিচ্ছি সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, সেখান থেকে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কস স্কোয়ার ওয়াই, কস স্কোয়ার ওয়াই। তাহলে সাইন স্কোয়ার সাইন এক্স সমান সমান সাইন এক্স সমান সমান প্লাস মাইনাস কস ওয়াই, এটা হচ্ছে প্লাস মাইনাস কস ওয়াই, নেগেটিভ পজিটিভ দুটো আসছে। আমরা এখন মাইনাস সাইনকে যদি অ্যাভয়েড করি তাহলে সাইন এক্স ইকুয়াল টু কস ওয়াইকে লিখছি সাইন π/2 মাইনাস ওয়াই। এবার যদি আমরা জেনারেল সলিউশন চলে আসি তাহলে এক্স ইকুয়াল টু জেনারেল সলিউশনে যদি চলে আসি তাহলে এন পাই প্লাস অফ -1 পাওয়ার এন ইন্টু π/2 মাইনাস ওয়াই, এটা দাঁড়ায়। আর যখন মাইনাস নেবো তখন এটা এক্সচেঞ্জ হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানটাই যে এখানে +1 অথবা -1 দুটো ঘটনা ঘটতে পারে। তার মানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এন পাই, কখনো প্লাস কখনো মাইনাস, π/2 মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি ওয়াই প্লাস মাইনাস π/2, অ্যান্ড সেখান থেকে লক্ষ্য করা যদি আমরা ওয়াই করে নিই তাহলে ওয়াই যদি করে নিই তাহলে সেখান থেকে কি হবে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এন পাই প্লাস অফ π/2 এমন টাইপের একটা দাঁড়াচ্ছে। এখন লক্ষ্য করো যদি আমরা এটাকে y ইকুয়াল টু mx প্লাস সি ফর্মেটে দেখি, তাহলে এখানে m এর জায়গায় যেটা আসছে সেটা আইদার +1 অথবা -1, +1 অথবা -1, অ্যান্ড এখানে n এর মান যা খুশি হতে পারে, n এর মান যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে। সুতরাং দেখতে পাচ্ছি ইনফাইনাইটলি মেনি লাইন্স হুজ স্লোপ ইজ +-1, তাহলে আমাদের সি অপশনটা হবে কারেক্ট অ্যান্সার। এবং এটা একটা সরলরেখার সমীকরণ, অবশ্যই দেখতে পাচ্ছি y ইকুয়াল টু mx প্লাস সি ফরম্যাট পেয়েছে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের 5 এর কোশ্চেনটার অ্যান্সার। তো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে।
নেক্সট কোশ্চেন হচ্ছে লেট এ বি দ্য পয়েন্ট 0 4 ইন দ্য xy প্লেন, লেট দ্য বি বি দ্য পয়েন্ট 2t, 0, let L be the midpoint of AB and let the perpendicular bisector of AB meet the y-axis at M, let N be the midpoint of LM, then the locus of N is। মানে লম্বা চড়া একটা গল্প দেওয়া আছে, পর্ব দেখা যাক। ফার্স্ট আমাদের যেটা দেওয়া আছে যে 0,4 ইন দ্য প্লেন অফ xy এর উপর একটা প্লেন, xy প্লেনের উপর একটা পয়েন্ট দেওয়া আছে 0,4, একটা পয়েন্ট দেওয়া আছে এ, আর বি আর একটা পয়েন্ট দেওয়া আছে 2t, 0। তো আমরা ধরে নিচ্ছি এখানে আছে এ পয়েন্ট যেটার পজিশন 0,4, সরি 0,4 মানে এরকম পজিশন আছে 0,4, এ পয়েন্ট 0,4, এ পয়েন্ট 0,4 দেওয়া আছে। তারপরে দেওয়া আছে 2t, 0 আর একটা পয়েন্ট দেওয়া আছে। তার মানে এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে বি পয়েন্ট যেটার পজিশন কিনা 2t, 0। তাহলে প্রথম হচ্ছে এই যে লাইনটা দেওয়া আছে এবি লাইন, এবি লাইনের মিড পয়েন্ট দেওয়া আছে, এবি লাইনের মিড পয়েন্ট দেওয়া আছে এল, তাহলে এর মিড পয়েন্ট হচ্ছে এল, তাহলে এল এর পজিশন হবে টি, 2, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, টি, 2 হবে। তাহলে এল পয়েন্ট পেয়ে গেলাম। তারপরে বলছে যে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি, অর্থাৎ এল বিন্দু থেকে যদি কোনো পারপেন্ডিকুলার ড্র করা যায় 90 ডিগ্রি কোণ করে যদি কোনো লাইন ড্র করা যায়, তাহলে সেই লাইনটা ওয়াই অ্যাক্সিসকে গিয়ে এম বিন্দুতে মিট করে, তাহলে সেই লাইনটি এসে ওয়াই অ্যাক্সিসকে যে পয়েন্টে মিট করছে সেটা হচ্ছে এম পয়েন্ট। তাহলে যদি তাই হয় তাহলে এলএম এর যে মিড পয়েন্ট সেটা কত, এলএম এর মিড পয়েন্ট এন, তার লোকাসটা বের করতে হবে। ঠিক আছে, তো পরপর দেখা যাক। তো আমরা প্রথম যদি এবি ইকুয়েশনটাকে রেডি করে নিই, তাহলে এবির ক্ষেত্রে স্লোপ কত হবে, তাহলে আমরা যদি বলি যে এম অফ এবি, এবি এর স্লোপ কত হবে, উত্তর হচ্ছে 4 - 0 ডিভাইড বাই 0 - 2t, তাহলে -4/2t দ্যাট ইজ ইকুয়াল টু -2/t, এটা হচ্ছে এবি এর স্লোপ। তাহলে যদি বলি এলএম এর স্লোপ কত, তাহলে এম অফ এলএম তার স্লোপ কত হবে, তার স্লোপ হবে +t/2, অ্যান্ড সেটা 2, t, 2 বিন্দুগামী। তাহলে আমরা এলএম ইকুয়েশনকে লিখতে পারি, এলএম যে ইকুয়েশনটা আছে সেটাকে আমরা লিখতে পারি, তাহলে এলএম ইকুয়েশন যেটা আছে তাকে আমরা লিখবো y - 2 ইকুয়াল টু t/2 ইন্টু x - t, t/2 ইন্টু x - t। এবার এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা এক্স অ্যাক্সিসকে গিয়ে যে বিন্দুতে মিট করে সেটা এম, এখন সরি ওয়াই অ্যাক্সিসকে গিয়ে, যদি এই সমীকরণ ওয়াই অ্যাক্সিসকে গিয়ে কোনো বিন্দুতে মিট করে দেয়, যে বিন্দুতে মিট করবে সেই বিন্দুর ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে এই লাইনটা ওয়াই অ্যাক্সিসকে যে বিন্দুতে মিট করবে সেই বিন্দুতে এক্স এর পজিশন 0 হবে। তো যদি এক্স এর পজিশন 0 করে দিই তাহলে y - 2 ইকুয়াল টু দাঁড়াবে -t² বাই 2, that is y equal to 2 plus 2 minus t²/2, that is 4 minus t²/2, এটা দাঁড়াচ্ছে y এর পজিশন, y এর মান। তাহলে এম বিন্দুর যেটা পয়েন্ট পেলাম আর কি, তাহলে এম এর লোকেশন যেটা পেলাম সেটা হচ্ছে -0,4 minus t²/2, এটা এম এর পজিশন। আর এল এর পজিশন কত পেলাম, এল এর পজিশন পেলাম আমরা t, 2। এখন তাহলে আমাদের লাগবে এন পয়েন্ট, তাহলে এন পয়েন্টের কি আছে, এন পয়েন্টের যেটা দেওয়া আছে, এন পয়েন্টের ক্ষেত্রে যেটা দেওয়া আছে, এন পয়েন্ট যেটা দেওয়া আছে, তাহলে এই দুজনের মিড পয়েন্ট, তাহলে হবে t/2, আর এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে হবে 2 plus 4 minus t²/2 ডিভাইড বাই 2, তাহলে ক্যালকুলেশন করলে এটা হবে 8 minus t²/4 আসবে, এটা হয়ে যাবে 8 minus t²/4। তাহলে এন পয়েন্ট এখানে আসবে, এন পয়েন্ট এখানে আসবে। তাহলে বলছে কি লেট এ বি দা এত দেওয়া আছে, পরপর দেওয়া আছে এক্স ওয়াই প্লেন, বি পয়েন্ট দেওয়া আছে 2t, 0, লেট এল বি দা মিড পয়েন্ট অফ এবি, লেট দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি মিট দ্য y axis at m point, let n be the midpoint of lm, then the locus of n is, এবার লক্ষ্য করা যাক এখানটায় আমাদের এই পর্যন্ত n এর পজিশন পর্যন্ত রেডি করলাম, n এর পজিশন রেডি হয়ে গেছে। এবার আমাদের n এর মধ্যে যে দুটো এসছে এই দুটোকে আমরা খালি জাস্ট x আর y ধরে নেবো, তাহলে এখানে x কত, x ইকুয়াল টু t/2, তাহলে t ইকুয়াল টু 2x, আর y কত, y ইকুয়াল টু 8 minus t²/4, that is 4y equal to 8 minus t² মানে 4x²। তো 4 দিয়ে ক্যান্সেল করলে y equal to 2 minus x², তাহলে পেলাম কি x² equal to পেলাম -y plus 2,
তাহলে এখান থেকে যেটা দাঁড়ালো এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস টু। তাহলে এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। আমরা জানি দীঘাতে একটা দীঘাতে একটা একঘাত থাকলে সেটা কি হয়, প্যারাবোলা হয়। সুতরাং এটা একটা প্যারাবোলার ইকুয়েশন হবে। ঠিক আছে, নেক্সট দেওয়া আছে 7 নম্বর কোশ্চেন, ইফ দ্য সাম অফ দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট টু পারপেন্ডিকুলার লাইন্স ইন এ প্লেন ইজ 1 ইউনিট, then its locus is a straight line, a square, a circle, and two intersecting line। এগুলো পরপর দেওয়া আছে। বলছে স্ট্রেট লাইন হবে নাকি স্কোয়ার হবে নাকি সার্কেল হবে আর নাকি টু ইন্টারসেক্টিং লাইন হবে। লক্ষ্য করা এখানে প্রথমেই কোশ্চেন যেটা দেওয়া আছে যে ইফ দ্য সাম অফ দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট টু পারপেন্ডিকুলার লাইন, একটা পয়েন্ট থেকে দুটো পারপেন্ডিকুলার লাইনের ডিস্টেন্স ধরে নিচ্ছি, এটা লাইন ওয়ান, এটা হচ্ছে আমাদের লাইন টু। একটা পয়েন্ট দেওয়া আছে এখানে পি পয়েন্ট, যার পজিশন ধরে নিচ্ছি এইচ কমা কে। এখন কোশ্চেন দেওয়া আছে যে দুটো পারপেন্ডিকুলার যে লাইন দেওয়া আছে সেই লাইন দুটো থেকে ডিস্টেন্সের সামটা হবে 1। তার মানে এটা এই যে ডিস্টেন্সটা প্লাস এই ডিস্টেন্সটা, এই দুটো যোগফল হবে 1। তাহলে the lines the plane of 1 unit, its locus is কত হবে। তো লক্ষ্য করা যাক, যদি আমাদের এইটা আর এটা এদের দুজনের যোগফল যদি 1 হয়ে যায়, তার মানে এখন যদি আমরা এটাকে মূলবিন্দু কনসিডার করে নিই, 0 0 মূলবিন্দু যদি কনসিডার করে নিই, তাহলে অবশ্যই এটা হচ্ছে আমার এইচ ইউনিট আর এটা হচ্ছে কে ইউনিট। তো যদি দেখা যায় যে মড এইচ প্লাস মড কে ইকুয়াল টু 1 হচ্ছে, মড এইচ প্লাস মড কে ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু এটা একটা কি হবে, সার্কেল তো কোনোভাবেই সম্ভব নয়, টু ইন্টারসেক্ট লাইন নট পসিবল, সেটাও দ্বিঘাত সমীকরণ হবে। স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন নয়, এটা একটা স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে মড এ প্লাস মড বি এটা ইকুয়াল টু 1 হলে এটা একটা কি হবে, স্কোয়ার তৈরি হবে। দেন দেখা যাক এখানে 8 নম্বর কোশ্চেন দেওয়া আছে, স্ট্রেট লাইন এত এত অ্যান্ড এত আর কনকারেন্ট। যদি তিনটে লাইন কনকারেন্ট হয়ে যায় অর্থাৎ সমবিন্দু হয়ে যায়, তাহলে তাদের যে কোএফিসিয়েন্ট গুলো আছে a1 a2 a1 b1 c1 a2 b2 c2, এই তিনটে মিলে যে ডিটারমিনেন্ট তৈরি করবে আর কি, ডেল্টা তৈরি করবে, সেটা হবে জিরো। কনকারেন্ট করলে 0 হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 -9, তারপরে 3 5 -5 অ্যান্ড এ বি -1, এটা হয়ে যাবে জিরো। তাহলে যদি বা ডিটারমিনেন্টটাকে ব্রেক করে নিই, তাহলে কি পাচ্ছি, প্রথমটা পাচ্ছি -5 প্লাস 5b, তাহলে 5b -5 মাইনাস 2 ইন্টু -3 -5 তাহলে -5 এটা আগে চলে আসছে, -3 থাকছে, -9 ইন্টু 3b -5 3b -5a ইকুয়াল টু 0। তো সেখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসছে, এগুলোকে যদি আমরা একসঙ্গে নিই তাহলে 45 থেকে 10 বাদ মানে 35a, আর এখানে বি থাকছে 5b, 3 9 27b, -27 প্লাস 5 মানে -22b। ধ্রুবক সংখ্যা কত থাকছে, ধ্রুবক সংখ্যা হচ্ছে -6 আর 5 মানে +1 ইকুয়াল টু 0। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন তৈরি হলো। এখন বলছে যে এই ইকুয়েশনটার মধ্যে দিয়ে বলছে যদি ওটা ওই ইকুয়েশনটার যে তিনজনের মিড পয়েন্ট থেকে যদি আবার এটা পাস করে, তাহলে এবি কত হবে। তাহলে এ যদি তিনজনের মিড পয়েন্ট থেকে পাস করে, এটাকে যদি আমরা ওর সঙ্গে কম্পেয়ার করে লিখি, তাহলে এখানে আছে 35x -22y প্লাস 1 ইকুয়াল টু 0, আর এখানে দেওয়া আছে 35a -22b প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে বুঝলাম যে 35x -22y প্লাস 1 ইকুয়াল টু 0 যদি আমরা দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করি, তাহলে x এর মান ডিরেক্টলি ওই a আর y এর মান ডিরেক্টলি b। সুতরাং বুঝলাম বিন্দুটা হবে a, b, অর্থাৎ ডি অপশনটা কারেক্ট। এখন আমরা দেখতে নিই যে লাস্ট কোশ্চেন যে দেখতে পাচ্ছি, এটা 2022 সালে এসেছিল, 2022 সাল। কোশ্চেন দেখতে পাচ্ছি if 4a square plus 9b square minus c square plus 12ab, then the family of straight line ax plus by plus c equal to 0 are concurrent at বলে চারটে পয়েন্টগুলো দেওয়া আছে, আমাদের পয়েন্টগুলো বের করতে হবে। তো এখানটাই ফ্যামিলি অফ স্ট্রেট লাইন দেওয়া আছে, ইফ এত দেন দ্য ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। তাহলে আমাদের এখানটাই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের মধ্যে থাকার জন্য আর কি, এক্ষেত্রে যে সমস্ত তার কোএফিসিয়েন্ট আছে এবিসি, তারা গুলো এই রিলেশনটা হোল্ড করবে। তো আমরা যদি এই রিলেশনটাকে প্রথম ব্রেক করি, তো রিলেশনটার মধ্যে কি আছে একটু দেখে নেওয়া যাক। রিলেশনটার মধ্যে দেওয়া আছে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার।
4a² + 9b² - c² + 12ab = 0। তাহলে ab কে নিয়ে আমাদের যে রিলেশনটা আছে, রিলেশনটাকে 4a² + 9b² 12ab কে একসঙ্গে নিলে তৈরি হয় 2a + 3b তার হোল স্কয়ার সমান সমান হয়ে যাচ্ছে c²। তাহলে 2a + 3b যদি আমরা সির মানটা নিতে যাই তাহলে প্লাস মাইনাস রুট হয়ে যাবে, তাহলে এটাই হবে আমাদের সির মান। এবার আমাদের এখানে যে ইকুয়েশন দেওয়া আছে সেটা হচ্ছে ax + by + c। তাহলে ax + by + সির জায়গায় যদি মান বসিয়ে দিই তাহলে প্লাস মাইনাস 2a + 3b = 0 হচ্ছে। এখন যদি আমরা a কে কমন নিই তাহলে পাবো x ± 2, b কে কমন নিলে y ± 3 = 0। তাহলে x এর আর y এর কে নিয়ে যদি আমরা বিন্দু তৈরি করি তাহলে +2 + 3 and -2 -3 এ দুটো তৈরি হবে। যদি এমন অপশান থাকে তাহলে ঠিক আছে, তাহলে এখানে এরকম কোনো অপশান দেখতে পাচ্ছি না। +2 + 3 আর -2 -3 এমন কোনো অপশান এখানটায় নেই। আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে আমাদের অ্যান্সার এসছে -2 -3 and 2 3। তো গিভেন চারটে অপশানের মধ্যে কোনো অপশানের মধ্যে এটা মিলছে না, তা এটা এর উত্তর হবে, সঠিক উত্তর হবে। তো এক্ষেত্রে অপশান ম্যাচ করছে না। তো এটা মাঝে মাঝে হয়ে থাকে, কয়েকটা কোশ্চেন এরকম কিছু কিছু ক্ষেত্রে ঘটে থাকে যে মূল অ্যান্সারটা অপশানে দেওয়া থাকে না, এটা কোশ্চেন মিস্টেক এটা আর কি। তো স্টুডেন্ট, আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।